সৌভাগ্যের ফলে হয়তো আমার ভাগ্যে এই রকম জুটেছে। সংসার, সন্তান আর পরিবার, এ নিয়ে আমার বউয়ের সারাবেলা কাটে। আজ আপনাদের ব্যতিক্রম একটা ঘটনা বলবো। গত 2 বছর আগের কথা। আগেই বলে নেই, আমার শাশুড়ির বয়স 38-এর কাছাকাছি। কিন্তু উনাকে দেখলে এটা মনে হবে না যে উনি 3 সন্তানের জননী। প্রথম বিয়ের 3 থেকে 4 বছর আমি ওনার দিকে কখনো ভালোভাবে তাকাইনি। কিন্তু আমার শ্বশুর মশাই বিদেশ যাওয়ার পর আমি ওনার দিকে একটু একটু ব্যতিক্রম দৃষ্টি দেয়া শুরু করি। এজন্যে যে স্বামী বিদেশে গেলে মহিলারা নাকি অন্য পুরুষের দিকে কিছুটা আসক্ত হয়। আর তাছাড়াও আমার শ্বশুর মশাই যখন বিদেশ চলে যান, তখন আমাকে বলে গিয়েছিল যে বাবা, আমার সংসার, আমার পরিবার আজ থেকে দেখার দায়িত্ব তোমার। ভগবানের চাইলে হয়তো তোমাদের আর আমার মধ্যে দেখা কবে হবে ভগবানে জানে। আমার শ্বশুর মশাই আরও বলে গেলেন যে বাবা রিহান, আমি তো চলে যাচ্ছি, তোমার শাশুড়ি মার দিকে একটু খেয়াল রেখো। আমি তো বাড়িতে থাকব না, মাঝে মাঝে তোমার শাশুড়ি মার একটু খেয়াল রেখো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না। তারপর আমার শ্বশুর মশাই বিদেশ চলে গেলেন। যাই হোক, মূল ঘটনায় আসা যাক। গত 2 বছর আগে বর্ষাকালে আমি অফিসের কাজে ঢাকা গিয়েছিলাম। অফিসের কাজ শেষ করে জরুরি কাজে আমার গ্রামের বাড়ি গাইবান্ধা যাচ্ছিলাম। তখন রাত 8:30 বাজে প্রায়। আমার মোবাইলে আমার শাশুড়ির একটি ফোন আসে। রিসিভ করার পর উনি জানতে চাইলেন আমি এখন কোথায়। আমি বললাম, আম্মা, আমি তো গাইবান্ধার কাছাকাছি, বাড়িতে যাচ্ছি, গাড়িতে আছি। উনি বললেন, বাবা, তুমি আমাদের বাড়িতে আসো। সজীবের মানে আমার ছোট শালার শরীর খুব খারাপ, সকালে ডাক্তারের কাছে নিতে হবে। ভাবলাম বাড়িতে তো কেউ নেই, আসলে উনার এ বিপদে আমার থাকা জরুরি। বললাম, ঠিক আছে আম্মা, আমি আসছি। আমার স্ত্রীকে ফোনে ঘটনাটা বললাম এবং বললাম যে তোমাদের বাড়িতে যাচ্ছি আমি, আর মাত্র প্রায় 2-2.5 কিলোমিটার পথ গেলেই তোমাদের বাড়ি চলে যাব। এই বলে আমি আমার বউয়ের ফোন কেটে দিলাম। গাড়ি থেকে নেমে রাত প্রায় 9:20 বেজে গেছে। বর্ষাকাল, তারপর আবারও লোডশেডিং। বাজারে নেমে রিক্সা নিলাম শ্বশুরবাড়ি পর্যন্ত। গিয়ে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 11টা বেজে গেছে। শাশুড়ি মা আমাকে দেখে অনেক খুশি হয়েছে। ঘরে গিয়ে দেখি আমার শালার 101 ডিগ্রি জ্বর, ঘুমাচ্ছে। আমার শাশুড়ি মা আমাকে বলল, বাবা, তুমি কাপড় চোপড় পাল্টাও, আমি তোমার খাবার দিচ্ছি। শাশুড়ি মা রান্নাঘরে চলে গেল। আমি হাত মুখ ধুয়ে খাটের উপর বসলাম। ততক্ষণে বিদ্যুৎ আসলো। শাশুড়ি খাবার টেবিলে খাবার দিয়ে আমাকে বললেন, বাবা, তুমি আসো, খাবারটা ঠান্ডা হয়ে যাবে। আমি দ্রুত গেলাম খাবার ঘরে। শাশুড়ি টেবিলের পাশে দাঁড়ানো। আমি খাওয়া শুরু করলাম। উনি বাসার সবার খবর জিজ্ঞেস করছেন। আমি খাচ্ছি এবং উত্তর দিচ্ছি। হঠাৎ আমার চোখ পড়ল শাশুড়ির দিকে। ওহ মা, এত সুন্দর আমার শাশুড়ি, আগে তো দেখিনি। সবুজ রঙের একটা শাড়ি পরেছেন আজ। হঠাৎ বিদ্যুৎ আবার চলে গেল। আমার শাশুড়ি মোমবাতি জ্বালিয়ে টেবিলে আমার পাশে এসে রাখছেন। পেছন থেকে ওনাকে মনে হলো যেন মধ্যবয়সী এক অপরূপ সুন্দরী। উনার চেহারার মধ্যে যেন অন্যরকম একটা মায়া আছে। আহ, এত নাদুস নুদুস, একেবারে উপভোগ করার মতো। তাকে দেখেই আমার মাথাটা নষ্ট হতে থাকল, আর আমার বিশেষটার অবস্থা খারাপ হতে লাগল। মনে মনে ভাবতে লাগলাম কি করে তাকে ভাগে আনা যায়। একটু চোখ থেকে আমি শাশুড়ি মাকে বললাম, আম্মা, কষ্ট করছেন কেন? আমিই তো সব করতে পারবো। আপনি ঘুমিয়ে পড়েন, সমস্যা নেই। আমি খাওয়ার পর ঘুমিয়ে যাব, আপনি ঘুমাতে যান। শাশুড়ি মা মুচকি হাসলেন। না বাবা, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি খাওয়া দাওয়া শেষ করো, আমি তোমার বিছানা রেডি করে দিচ্ছি। এই বলেই শাশুড়ি মা পাশের রুমে চলে গেলেন, মানে যেখানে আমি ঘুমাবো। হালকা আলোতেই মনে হচ্ছে যেন রাতের অফসারা। তাতে যতই দেখছি তখন আমার অবস্থা আরও খারাপ হতে লাগল। আমার মাথায় তখন পুরা শয়তানি কাজ করছে। শয়তান মনে হয় মাথার উপর পুরোপুরি উঠে বসেছে। রাতের পরিবেশটাও অনেক সুন্দর। একদিকে বর্ষার তুমুল বৃষ্টি শুরু হয়েছে, অন্যদিকে আমার মনে উতাল পাতাল ঢেউ বয়ে যাচ্ছে।
আর অপরদিকে আমার শাশুড়ি মাও অনেক দিনে ক্ষুধার্ত। কি করব বুঝতে পারছি না। যাক, খাওয়া দাওয়া শেষ করলাম। বিদ্যুৎ আবার আসলো। খাওয়া শেষ করে পাশের রুমে গিয়ে দেখি শাশুড়ি আমার বিছানা পরিষ্কার করছেন। পিছনটা এমনভাবে আছে যেন মনে হচ্ছে অনেক কোমল। আমার শাশুড়ি মাকে আমি যতই দেখছি তখন আরও অবাক হচ্ছি। মনে হচ্ছে যেন এক অপরূপ সৌন্দর্যের এক মধ্যবয়সী পরী। অনেক চেষ্টা করছি ধৈর্য ধরার, কিন্তু পারছি না। চোখে মুখে শুধু শাশুড়ি মার দৃশ্যগুলো ভেসে উঠতেছে। তারপরেও আমি অনেক কষ্টে নিজেকে সর্বাত্মক কন্ট্রোল করার চেষ্টা করলাম। এর মধ্যে বিদ্যুৎ আবার চলে গেল। কারেন্টের জ্বালায় আর পারলাম না। এই যায় এই আসে বলেই উনি খাট থেকে নামছেন মোমবাতির খোঁজে। হঠাৎ অন্ধকারে আমার সাথে ওনার ভিন্ন রকম কিছু হয়ে যায়। আহ, কি ঘ্রাণ! মনে হয় বিদেশি সেন্ট দিয়েছে। আমার শ্বশুর মনে হয় আমার শাশুড়ির জন্য বিদেশি সেন্ট পাঠাইছে। সেন্টের ঘ্রাণে যেন আমার মনের মধ্যে আরও বেশি আকর্ষণ সৃষ্টি হচ্ছে। পাগল করা ঘ্রাণ যেন আমার নাকে সুটসুড়ি দিতে লাগল। উনি পাশের রুমে গিয়ে মোমবাতি জ্বালিয়ে আনলেন। বিছানা রেডি করে দিলেন। রাত প্রায় তখন 12:30 বাজে। তারপর উনি আমাকে বললেন, বাবা, এখন তুমি ঘুমাও। আমি পাশের রুমে আছি। কিছু দরকার হলে আমাকে ডেকো। বলেই উনি চলে গেলেন। আমি বিছানায় শুয়ে পড়লাম। মাথা আবারও নষ্ট হয়ে গেল। খুব ইচ্ছে করছে এই বৃষ্টির রাতে ওনাকে ইচ্ছেমতো কিছু একটা করার, বাট মনে মনে অনেক শঙ্কায় আছি। তাছাড়া উনিও তো অনেক দিনের উপোস, বুঝা যাচ্ছে। খানিকক্ষণ পর বৃষ্টি আরও বেড়ে গেল। আমি অনেক চিন্তা করছি যে কিভাবে ওনাকে আরও একবার কাছে থেকে দেখতে পারি। আহ, কি সুন্দর তার ঘ্রাণ! মন খুব চাইছে তার এই সুন্দর ঘ্রাণ আর একবার উপভোগ করি। বসে বসে যদি ওনার সাথে সারারাত কথা বলতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। দেখতে শ্যামলা কালো, চোখগুলো টানা টানা, কিন্তু অনেক সুন্দর লাগছে। এইয়া বয়সেও আমার শাশুড়ি মাকে দেখতে যে সুন্দর লাগছে, তার সাথে অন্য কিছু হলে না জানি কত আরাম লাগে, কত মজা লাগে। এই ভাবতে ভাবতে আমার বিশেষটার অবস্থা আরও খারাপ হতে লাগল। মাথায় একের পর এক বুদ্ধি আনতে শুরু করলাম। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেললাম, যেভাবেই হোক ওনাকে আমার আজ চাই। একটু শান্তি দরকার। এই রুম থেকে আস্তে আস্তে ডাকতে লাগলাম, আম্মা কি ঘুমিয়ে গেছেন? আমার শাশুড়ি মা বলল, না বাবা, এখনো তো ঘুমাইনি। কেন, তোমার কিছু লাগবে? আমি বললাম, আম্মা, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। টাইগার বাম আছে? হ্যাঁ বাবা, আছে, আমি নিয়ে আসছি। আহ, যেভাবেই হোক শাশুড়িকে আমার বশ করতেই হবে। মনে মনে ভাবলাম, সুযোগটা হাতছাড়া করা যাবে না। তারপর আমার শাশুড়ি মা আমাকে বলল, বাবা, তুমি এতক্ষণ কেন বলনি যে তোমার মাথা ব্যথা করছে? আগেই তো মালিশ করে দিতাম। এই বলে উনি মালিশ করার জন্যে আমার রুমে আসলেন। মশারিটা একটু সরিয়ে আমার খাটের কোনায় বসলেন। তারপর বললেন, দেখি বাবা, মাথাটা সামনে আনো, আমি মালিশ করে দিচ্ছি। আমি বললাম, না আম্মা, আমিই দিতে পারবো। কি বলো? আমি তো তোমার মা, আর তুমি আমার ছেলে। তোমার মাথার হাত দিলে কি সমস্যা আছে? আমি বললাম, না না আম্মা, আপনি কি বলছেন? আপনি 100 বার আমার মাথায় ভোলাতে পারেন। আমি এটা বলতে চাইনি। আমি বলতে চাচ্ছি। তারপর আমার শাশুড়ি মা বলল, না না বাবা, তুমি আমার ছেলে, তোমার শরীর খারাপ, আর তোমার জন্য এইটুকু করতে পারবো না। আমি বললাম, আম্মা, আপনি কেন কষ্ট করতে যাবেন? তারপরও উনি আমার বালিশের পাশে বসে আমার মাথায় মলম দিতে শুরু করলেন। উনি কিছুক্ষণ মলম দেওয়ার পর আমার এত ভালো লাগলো, মনে হলো আমি স্বর্গে আছি। বেশ কিছুক্ষণ মালিশ করার পর আমি ঘুমানোর ভান করলাম। আবার উনি যখন উঠে যেতে চাইলেন, তখন আবার এমন ভান করছি যে আমার মাথার কোনো উপকারই হয়নি। এভাবে কিছুক্ষণ চলার পর দেখলাম আমার শাশুড়ি মার ঘুম ঘুম ভাব হচ্ছে। উনি আমার বালিশের পাশেই হঠাৎ ঘুমিয়ে পড়লেন। আমার এবার সকল স্বপ্ন পূরণ হতে চলল। আর আমি মনে মনে ভাবতে লাগলাম,
এটা দেখছি মেঘ না চাইতেই জল। আমিও ঘুমের ভান ধরলাম। কিছুক্ষণ ভান ধরে অন্ধকারে কিছুটা সামলে রাখলাম, যদিও মনে তখন অন্যরকম উতাল পাতাল করছে। খুব ইচ্ছে করছে অন্য কিছু করার, যে কাজটা করলে মনে তৃপ্তি পাই। তারপরও কেন জানি একটু একটু ভয় করছে। আর মনে মনে ভাবছি, এ সুযোগ হয়তো বারবার আসবে না। এখনই কাজে লেগে পড়ার সুবর্ণ সুযোগ। ঘুমের ভান করে আমি তার সাথে অন্যরকম কিছু করার চেষ্টা করলাম। উনি তো প্রচণ্ড ঘুমে মগ্ন। একটু একটু করে আমার তো আগুন জ্বলে উঠতে লাগল। আমি আস্তে আস্তে ওনার সাথে আরও একটু ঘনিষ্ঠ হতে লাগলাম, অনেক আস্তে আস্তে, যেন টের না পায়। খুব সাবধানের সাথে যখন কিছু করার চেষ্টা করছি, তখন আমার মনের ভিতরে আরও ভয় কাজ করছে। মনে মনে ভাবছি, যদি আমার শাশুড়ি মা টের পেয়ে যায়, তাহলে তো হাতে হাড়ি ভেঙে যাবে, আর আমি অনেক লজ্জা পেয়ে যাব। আমি তখনও আমার শাশুড়ি মার সৌন্দর্য মন ভরে দেখতে লাগলাম। ডিম লাইটের আলো মনে হলো যেন সিল্কি মারা আকাশের পরি। আর আমি চুপি চুপি আর একটু ফ্রি হতে লাগলাম। আর তিনি প্রচণ্ড ঘুমের ঘোরে আমার আরও কাছাকাছি চলে এলেন। মন হচ্ছে পুরোপুরি ঘুমেই আছেন। উনি আমার উল্টো দিকে শুয়ে আছেন। আর আমি একটু পেতেই মনে হলো যেন অন্যরকম একটা শান্তি পেলাম। আমি আস্তে আস্তে আবার ওনার আরও কাছে যেতে লাগলাম। আমিও ঘুমের ভান করে অচেতন অবস্থায় ওনার সাথে অন্যরকম একটা ইমেজ পেতে লাগলাম। আর মনের ভিতর থেকে আস্তে আস্তে ভয়গুলো দূর হতে লাগল। এক পর্যায়ে ঘুমের গড়ে আরও বেশি এলোপাতারি হতে লাগল। হঠাৎ উনি টের পেয়ে উঠে বসতে চাইলেন। আমি তখন আরও ঘুমের ভান ধরলাম। ওমা একটু পর দেখি আমার শাশুড়ি মাও আমার সাথে এই রকম আচরণ করছে। তখনও আমি ঘুমের ভান ধরে রইলাম। যখন দেখলাম আমার শাশুড়ি মার অবস্থা আরও বেশি খারাপ হতে লাগল, তখন আমি আর চুপ করে থাকতে পারলাম না। কিছুক্ষণের জন্য ভুল গেলাম আমাদের দুনিয়াবির সম্পর্ক। তখন আমার কাছে মনে হলো আমি আর উনি মনে হয় স্বপ্নে কোনো এক সুখের রাজ্যে হারিয়ে গেছি। এইভাবে প্রায় সেই রাতে 4 বার অপ্রত্যাশিত কিছু হওয়ার পর আমরা উভয়েই ক্লান্ত হয়ে পড়লাম। দুজনেই চরম শান্তি অনুভব করলাম। তারপর শান্তির একটা ঘুম দিলাম। বন্ধুরা, আমার শাশুড়ি মার সাথে রাতে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। তখন হয়তো আমার মাথায় বড় ধরনের কোনো ভূত চেপে বসেছিল। সকালে ঘুম থেকে উঠে যখন আমার অবস্থা স্বাভাবিক মনে হলো না, তখন বুঝতে পারলাম রাতে হয়তো আমার সাথে কারো কিছু হয়েছে। একটু মনে করে বুঝতে পারলাম, যার সাথে হয়েছে সে আর কেউ নয়, সে আমার নিজের শাশুড়ি মা। তাই ঘুম থেকে উঠে উনার রুমে যেতেই উনি খানিকটা লজ্জা পেলেন। আমিও রুম থেকে বের হয়ে তখন একটু একা একা চিন্তা করতে লাগলাম। আর আমার নিজের কাছেই খারাপ লেগেছিল। সহ্য করতে না পেরে আমি আমার শাশুড়ি মার কাছে ক্ষমা চাইতে লাগলাম। আমি বললাম, আম্মা, রাতে অচেতন অবস্থায় ঘুমের ঘরে হয়তো আপনার সাথে আমার ভুল কিছু হয়ে গেছে। আপনি আমায় ক্ষমা করে দেন। আর কোনো দিন এমন হবে না। তারপর শাশুড়ি মা আমাকে বলল, না না বাবা, কি বলছো? তোমার কোনো ভুল হয় নাই। তুমি তো আর জেনে বুঝে করছো না। আর তাছাড়া আমার তো ভালোই লেগেছিল। তারপর আমার শাশুড়ি মা একটা মুচকি হাসি দিয়ে বলল, বাবা, তুমি চাইলে সারা জীবন আমার সাথে এইভাবে ফ্রি থাকতে পারো। রাত্রে তোমার আচরণে আমি অনেক খুশি এবং অনেক সুখ পেয়েছিলাম। তুমি যা করেছো ঠিক করেছো, এতে আমার কোনো সমস্যা নাই। আসলে তোমার সুর অনেক দিন ধরে বাড়িতে থাকে না। আমারও একটু আধটু মন চায় বাবা, কিন্তু লোক লজ্জার ভয়ে আমি মন চাইলেও দূরে কোথাও যাই না। এই বলে শাশুড়ি মা রুমে চলে গেল। আমি মনে মনে বললাম, আরে বাবা, এত মেঘ না চাইতেই জল। কোনো দিন তো ভাবতেই পারি নাই যে আমার শাশুড়ি মা এত সহজে আমার ভাগে চলে আসবে। একটু পরেই আমার শালা শালিরাও এসে হাজির। তখন আমি তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা শুরু করলাম। আমার শালা এখন আর ততটা অসুস্থ নয়। শালা শালিও তারা স্কুলে চলে গেছে। শাশুড়ি পাশের রুমে যাচ্ছে। উনি গোসল করে পবিত্র হয়ে এসেছেন। গোসল করে এসে আমাদেরকে নাস্তা বানিয়ে দিলেন। আমি নাস্তা করে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ঠিক এমন সময় আমার শাশুড়ি মা আমাকে বলল, বাবা অনিল, আবার যখনই তোমার মধু খেতে মন চায় তখনই আমাদের বাড়িতে চলে এসো। আমি তখন শাশুড়ি মাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম।
তারপর থেকে আমার আর শাশুড়ি মার প্রায় চলত এক অলৌকিক চন্দ্রলীলা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি মজা দেওয়ার জন্য একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।